বিসমিল্লাহির রহমানির রাহিম। সুধী শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো তোমাদের সামনে আমি বরাবর আবার উপস্থিত হয়েছি আমাদের পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে, এবং নিয়মিতভাবে আমরা যারা শিক্ষকরা আছি সবাই অক্লান্ত পরিশ্রম করে নিয়মিতভাবে আমরা আমাদের ক্লাসগুলো সম্পন্ন করতেছি। আশা করি তোমরা ক্লাসগুলো দেখে এবং এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করে তোমরা নিশ্চয়ই এখান থেকে উপকৃত করছো। তো বরাবরের মতো আজকে আমি ট্যাক্সেশন বাংলাদেশ ট্যাক্সেশন বাংলাদেশে এই সাবজেক্টটা নিয়ে আমি আলোচনা করব। তো এর আগে অনেকগুলো বিষয় অন্যান্য স্যাররা এবং আমি আলোচনা করেছি, যেমন অন্যান্য বিষয়গুলোর মধ্যে বেতন খাতে আয়, গৃহ সম্পত্তি খাতে আয়, কৃষি খাতে আয়, অন্যান্য উৎস খাতে আয়, ব্যবসা খাতে আয়, এগুলো সবগুলোই আলোচনা করা হয়ে গেছে। তো এই সবগুলো আলোচনা করার পরে এইখান থেকে একক ব্যক্তির কর নির্ণয় করার প্রয়োজনটা পড়ে। এখন একক ব্যক্তির কর নির্ণয় আমরা যখন করব, তো বিষয়টা কি? বিষয়টা এখানে সবগুলো বিষয় আমাদের এখানে অন্তর্ভুক্ত হবে। এখন সবগুলো বিষয় বলতে আমরা কি বোঝাচ্ছি? সবগুলো বিষয় এখানে বেতন খাতে, গৃহ সম্পত্তি খাতে, কৃষি খাতে, ব্যবসা খাতে, পেশা খাতে সবগুলো ধারা নিয়ে আমরা একক ব্যক্তির কর নির্ণয় করব, এবং এইখান থেকে কিভাবে বিনিয়োগ হতে আয় অথবা কর রেয়াতযোগ্য আয় পাওয়া যায় এবং করদায় নির্ণয় করা যায়, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তো আজকে হয়তো আমি বিনিয়োগ রেয়াতযোগ্য আয় অথবা করদায় এই দুইটা আমরা করতে পারবো না, শুধু একক ব্যক্তি কর নির্ণয়টা আমরা করবো। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে সেটাও আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা বরাবরের মতো একটা অঙ্ক আমরা বোর্ডে উঠাই নিব এবং ইনশাআল্লাহ সেটার আমরা সমাধান দিব। তো আজকে হলো তারিখ 16/11/2020। আমরা একটা অঙ্ক উঠাই নেব। আগেই বললাম জনাব রহমান একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক 2017 সালের 30 জুন তারিখের সমাপ্ত বছরের আয় ও ব্যয় নির্ণয়। আয় ও ব্যয় নির্ণয়। ক, বেতন খাতে আয়। তার মাসিক মূল বেতন 16,000 টাকা। বাড়ি ভাড়া ভাতা মাসিক 5,000 টাকা। আপ্যায়ন ভাতা মাসিক 1,000 টাকা। চিকিৎসা ভাতা মাসিক 500 টাকা।
উৎসব ভাতা হিসাবে 2 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পান। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে তিনি তার মূল বেতনের 10% দান করেন। এবং নিয়োগকর্তাও সমপরিমাণ দান করেন। খ নম্বর, গৃহ সম্পত্তি খাতে আয়। জনাব রহমানের একটি বাড়ি আছে। এর অর্ধেক মাসিক 18,000 টাকায় ভাড়া দেন। বাকি অর্ধেক তিনি বসবাস করেন। বাড়িটির খরচ নিম্নরূপ: পৌরকর 15,000 টাকা, মেরামত 18,000 টাকা, আদায় খরচ 2,000 টাকা, বিমা খরচ 4,000 টাকা গণনা। কৃষি খাতে আয়: ফসল বিক্রয় 40,000 টাকা। গণনা অন্যান্য আয়: ব্যাংক জমা সুদ 6,000 টাকা, লভ্যাংশ হতে আয় 24,000 টাকা, প্রাইজ বন্ডের পুরস্কার
10,000 টাকা, এক মালিকানা কারবার হতে আয় 55,000 টাকা। সংশ্লিষ্ট বছরে তার ব্যয় ও বিনিয়োগ, যদিও আমরা এই অংশটুকু করবো না তবুও আমি লিখতেছি, পারিবারিক খরচ 1 লক্ষ টাকা, জীবন বীমা 5,000 টাকা, শেয়ার ক্রয় 10,000 টাকা, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের দাম 4,000 টাকা। তো মাশাআল্লাহ আমরা অনেক বড় একটা অঙ্ক লিখছি। এখন এই অঙ্কটা আমরা সমাধান করব। তো আমি বলছিলাম এই অঙ্কটা আসলে আমরা সমাধান করব কি, করদায় নির্ণয় করব। যখন করদায় নির্ণয়ের কথা বলে আসলে তখন আমাদের আসলে সবগুলো কাজ করতে হয়। প্রথমে আমাদের একক ভিত্তিক কর মোট আয় নির্ণয় করতে হয়, তারপরে বিনিয়োগ ভাতা করতে হয়, দেন আমাদের করতে হবে হলো করদায় নির্ণয় করতে। আমি আগে বললাম যে আমরা অতটুকু করতে পারবো না আজকে শুধু একক ভিত্তিক কর নির্ণয়টা আমরা করব। তো প্রথমে আমরা নিয়ম অনুসারে লিখে নিই, করদাতা আয় বর্ষ, দেন হলো কর বর্ষ। করদাতার নাম হলো জনাব রহমান, আয় বছর ছিল 2016 এবং 17, কর বর্ষ 2017 এবং 18। মোট আয় নির্ণয়। আয়ের খাত ও বিবরণ। ওকে, তাহলে আমরা এখানে খেয়াল করি একটা অঙ্কের মধ্যে কিন্তু অনেকগুলো আয় আছে, যেমন বেতন খাতে, গৃহ সম্পত্তি খাতে, কৃষি খাতে অনেকগুলো আয় আছে। তো প্রথমে আমরা বেতন খাতে আয়টা করব। আমরা জানি এটা ধারা হলো 21 ধারা, তাহলে আমরা প্রথমে লিখে নেই বেতন খাতে আয়। বেতন খাতে আয় ধারা 21। তো এটা করতে গেলে প্রথমে আমরা খেয়াল করি বসে তার মাসিক মূল বেতন হলো 16,000 টাকা। স্পষ্ট করে খেয়াল করি বসে মাসিক, তাহলে আমরা সবসময় এক বছর অঙ্ক করি। এই জন্য যদি প্রতি মাসে বলে তাহলে অবশ্যই সেটাকে 12 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে লিখলাম মূল বেতন 16,000 ইনটু 12, টাকার পরিমাণ আসে 1,92,000। আমরা ইচ্ছা করলে অ্যাকচুয়ালি ছক 3টা দিয়েও করতে পারি, তাহলে আরো ভালো। তাই 3টা দিয়ে যদি ছক করি তাহলে টাকার পরিমাণটা আমি লিখব। তারপরে দ্বিতীয় নাম্বার আমাদের অঙ্কে বলছে কি, আমরা একটু খেয়াল করি, বলছে বাড়ি ভাড়া ভাতা মাসিক পান হলো 5,000 টাকা।
এখন এই বাড়ি ভাড়া ভাতা যখন করতে যাব তখন আমাদের নিয়ম আছে, সেই নিয়মটা আমাদের ভালো মতো জানতে হবে। বাড়ি ভাড়া ভাতার নিয়মটা কি, যে মূল বেতনের 50% অথবা মাসিক 25,000 টাকা করে সর্বোচ্চ বার্ষিক 3 লক্ষ টাকা যেটি কম সেটা আমাদের করতে হবে। তাই যদি হয় তাহলে আমরা লিখে নিই বাড়ি ভাড়া ভাতা, বাড়ি ভাড়া ভাতা। তাহলে বাড়ি ভাড়া ভাতা বলছে হলো 5,000 টাকা করে, তাহলে নিয়ম অনুসারে আমরা লিখি 5,000 ইনটু মাসিক বলছে, তাহলে 5 বরং 60,000। এখন আমরা কি শিখলাম, আমরা বললাম হলো বাদ অপরিহার্য মূল বেতনের কত পার্সেন্ট বললাম, মূল বেতনের 50%। তাহলে মূল বেতন ছিল হলো 1,92,000 টাকা, এটার 50%, তাহলে আসে হলো 96,000 টাকা। অথবা বলছিলাম মাসিক 25,000 টাকা করে বার্ষিক 3 লক্ষ টাকা, তাহলে আমি একবারে লিখলাম বার্ষিক 3 লক্ষ টাকা যেটি কম। যেটি কম বলতে আমি কি বোঝাচ্ছি, দুইটা অংশ, অর্থাৎ 50% করলে 96,000 টাকা আসে, অথবা বার্ষিক 3 লক্ষ টাকা, এই দুইটার মধ্যে কম যেটা সেটা আমাদের ধরতে হবে। তাহলে এই দুইটার মধ্যে কম হলো 96,000 টাকা, সেটা আমরা ধরলাম। এখন দেখতে হবে আমি বাড়ি ভাড়া ভাতা পাচ্ছি হলো সরকার থেকে 60,000 টাকা, বা আমি প্রতিষ্ঠান থেকে বেসরকারি প্রতিষ্ঠান থেকে পাচ্ছি হলো 60,000 টাকা, আর আমি অপরিহার্য পাবো সর্বোচ্চ 96,000 টাকা। তার মানে তো অবশ্যই কোনো টাকাই আমাদের আসবে না। আরো সহজভাবে যদি বলতে যাই, উপরের টাকা থেকে নিচের টাকা যখন বেশি আসবে তার মানে কোনো প্রকার টাকা আমাদের এখানে অন্তর্ভুক্ত হবে না। তারপরে আমরা খেয়াল করব আর কি আছে, তারপরে আছে হলো আপ্যায়ন ভাতা। আপ্যায়ন ভাতা মাসিক কত টাকা করে, 1,000 টাকা। তাই এটা আমাদের কোনো অপরিহার্য নেই, পুরোটাই আমাদের চলে আসবে। তো আমরা লিখলাম আপ্যায়ন ভাতা 1,000 ইনটু 12, টোটাল হলো 12,000। তারপরে আছে হলো আমাদের কি, চিকিৎসা ভাতা। এটা খুব গুরুত্বপূর্ণ, চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতার নিয়মটা কি, আগে সেটা আলোচনা করি। এটা নিয়মটা হলো মূল বেতনে 10% অথবা বার্ষিক 1,20,000 টাকা যেটি কম। তাহলে আমাদের খেয়াল করতে হবে চিকিৎসা ভাতাটা প্রথমে, চিকিৎসা ভাতা টাকার পরিমাণ আছে হলো 500 টাকা করে, তাহলে 500 ইনটু 12 গুণ করলে আসে হলো 6,000 টাকা। নিয়মটা বললাম হলো বাদ অপরিহার্য মূল বেতনের 10%, তাহলে 1,92,000 টাকার উপরে 10% করলে আসে হলো 19,200, অথবা বার্ষিক 1,20,000 টাকা যেটি কম। তাহলে আমরা আলটিমেটলি বুঝতে পারতেছি এই দুইটা টাকার মধ্যে অবশ্যই কম হলো এইটা, তাহলে আমরা লিখবো 19,200। বরাবরের মতো উপর টাকা বেশি, বা আমাদের অপরিহার্য সর্বোচ্চ পাবো হলো 19,200 চিকিৎসা ভাতার ক্ষেত্রে, কিন্তু আমি টাকাটা পাইছি হলো 6,000, তার মানে কোনো টাকাই আমাদের এখানে আয় হিসেবে গণ্য হবে না। তারপর আমাদের ধরতে হবে উৎসব ভাতা। উৎসব ভাতা, উৎসব ভাতা সম্পর্কে কি বলা আছে, উৎসব ভাতা হিসেবে 2 মাসের মূল বেতনের সমপরিমাণ। তাহলে 2 মাসের মূল বেতন, আমাদের জানি মূল বেতন ছিল হলো 16,000 টাকা করে, তাহলে 16,000 ইনটু 2, 16 দুগুণে 32,000 টাকা। দেন পরবর্তী পর্যায়ে আমাদের আর কিছু আছে কিনা সেটা দেখতে হবে। এইখানে আমাদের লাস্টে একটা কথা লেখা আছে যে অনুমোদিত ভবিষ্যৎ হবে তিনি মূল বেতনের 10% দান করেন এবং নিয়োগকর্তা সমপরিমাণ দান করেন। স্যার যখন নিয়োগকর্তা দান করবে তখন সেটাকে আমরা আয় হিসেবে গণ্য করব। তাহলে আমরা বলতে পারি অনুমোদিত ভবিষ্যৎ হবে নিয়োগকর্তার দান, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান। টাকার পরিমাণ আসে হলো বলছে হলো কত পার্সেন্ট, 10%। তাহলে 1,92,000 টাকার উপরে 10% করলে আসে হলো 19,200। দেন এই টাকাগুলো যদি আমরা সব যোগ করি, টাকার পরিমাণ আসে হলো 2,55,000
200। তাহলে এটাই হলো আমাদের বেতন খাতে আয়। দ্বিতীয় নাম্বার আমরা করব হলো গৃহ সম্পত্তি খাতে আয়। গৃহ সম্পত্তি খাতে আয়, এটা আমরা জানি ধারা হলো 24। তো গৃহ সম্পত্তি খাতে আয় যখন আমরা করব, এইখানে আমাদের মনে রাখতে হবে যে আমরা আমাদের বাড়িটা দুইটা অংশে ভাড়া দিতে পারি। এগুলো নিয়ে এর আগে অনেকগুলো ক্লাস করা আছে। তোমরা যদি আমার ইউটিউব ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখো, দেখবা যে গৃহ সম্পত্তি খাতে আয় এবং কৃষি খাতে আয় এগুলো সম্পর্কে বা অন্যান্য উচ্চখাতে আয় এগুলো সম্পর্কে অনেকগুলো ক্লাস দেওয়া আছে এবং আশা করি ওইগুলো দেখলে তোমাদের আরও পরিষ্কার ধারণা পাবা। তো এইখানে আমি যতটুকু শর্টকাট বোঝাতে পারি সেটা একটু খেয়াল করি। তো গৃহ সম্পত্তি খাতে আয় ধারণাটা কি আমরা বলছিলাম হলো, বিষয়টা হলো যে আমি আমার একটা বাড়ি যদি থাকে সেই বাড়িটা আমি দুইটা উদ্দেশ্যে ভাড়া দিতে পারি, একটা হলো আবাসিক উদ্দেশ্যে, একটা হলো বাণিজ্যিক উদ্দেশ্যে। আবাসিক উদ্দেশ্যে ভাড়া দিলে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ দিতে হয় 25%। আর যদি আমরা বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দিই তাহলে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ দিতে হয় 30%। তো আমরা খেয়াল করবো আমাদের বাড়িটা কিভাবে সে ভাড়া দিয়েছে। তো যারা আমার একটি বাড়ি আছে তার ভাড়া অর্ধেক বাড়ি মাসিক 18,000 টাকায় ভাড়া দেয়, বাকি অর্ধেক নিজে বসবাস করে। নিজে যতটুকু বসবাস করে সেটা আমার দেখার বিষয় না। আর এই অঙ্কে কোথাও বলে নাই যে তিনি ব্যবসায়িক উদ্দেশ্যে বা প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যে ভাড়া দিয়েছেন। তো কোনো কিছু না বললে আমরা অবশ্যই সেটাকে আবাসিক উদ্দেশ্যে আমরা ধরে নিব। তো প্রথমে আমরা লিখবো হলো ভাড়া থেকে আমরা কত অংশ পাচ্ছি সেটা আমাদের খেয়াল করতে হবে। তো এখানে আমরা প্রাপ্ত তাহলে আমরা বলতে পারি ভাড়া মূল্য 18,000 টাকা করে মাসে। তাহলে 18,000 টাকা করে ইনটু কত, ইনটু 12, তাহলে টাকার পরিমাণ আসে হলো 2,16,000। দেন আমি আগেই বলছি এখান থেকে আমাদের কি ধরতে হবে, বা অনুমোদনযোগ্য খরচ। তা আমরা এই এটা লিখে নিই, অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য খরচ বলতে প্রথমেই আমরা ধরি হলো মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ, তো এটা আমরা ধরবো হলো 25% প্রাপ্ত ভাড়ার উপরে বা ভাড়া মূল্যের উপরে। 2,16,000 টাকার উপরে 25% যদি আমরা কার্যকর করি তাহলে টাকার পরিমাণ আসে হলো 54,000। দেন একটা কথা বলে দিছিলাম যখন আমরা অঙ্কটা করছিলাম, মেরামত রক্ষণাবেক্ষণ খরচ ধরার পরে এটা আরো কিছু খরচ যেগুলো অঙ্কের মধ্যে আসলে থাকবে কিন্তু ধরতে হয় না, যেমন মেরামত খরচ আমাদের অন্তর্ভুক্ত হবে না, আদায় খরচ আমাদের অন্তর্ভুক্ত হবে না। এগুলো অবশ্যই মেরামত ও আদায় খরচ এই মেরামত রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে রয়ে গেছে। যদি আমি আবার ক্যালকুলেশন করি তাহলে এই খরচটা আমাদের দুইবার ধরা হয়ে যাবে, এই জন্য এই খরচটা আমরা ধরবো না। পরবর্তী পর্যায়ে আছে হলো আমাদের পৌর কর। এখন পৌর কর দেয়া আছে কত, 15,000। বুঝতে হবে পৌর করটা কিন্তু দেয়া আছে সম্পূর্ণ বাড়ির জন্য, আর আমি কিন্তু আমার সম্পূর্ণ বাড়িটা ভাড়া দেইনি, আমি অর্ধেক অংশ ভাড়া দিয়েছি, এই কারণে 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আসে 7,500। দেন থার্ড নাম্বার আছে হলো বীমা খরচ। তো বীমা খরচের বিষয়টা সেরকম, বীমা খরচ টাকার পরিমাণ দেয়া আছে হলো টোটাল 4,000 টাকা। 4,000 কে আমি আবার 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে টাকার পরিমাণ আসে হলো 2,000। দেন এই টাকাগুলো সব যোগ করলে টাকার পরিমাণ আসে হলো 63,500 টাকা। এই 63,500 টাকা আসছে হলো এই টাকার সাথে দেন আমরা যোগ করব এই দুটো টাকার পরিমাণ যোগ করলে, সরি এখানে আমরা কি লিখছিলাম, বাদ অনুমোদনযোগ্য খরচ। তাহলে এই টাকাটা আমরা কি করব, ওই প্রাপ্ত ভাড়াগুলো থেকে বাদ দিব, তাহলে টাকার পরিমাণ আসে 1,52,500। তাহলে এটা আমরা পেয়ে গেলাম হলো গৃহ সম্পত্তি খাতে আয় আমরা পেয়েছিলাম। এবং আমাদের আরো দুইটা খরচ আছে, একটা হলো কৃষি খাতে আয় আর একটা হলো অন্যান্য উচ্চ খাতে আয়। এখন এই বিষয়টা আমি আবার একটু আলোচনা করে দিই যে বিষয়টা গৃহ সম্পত্তি খাতে আয়। আমি বলছি যে আমি আমার বাড়িটা ভাড়া দিলাম বলছে মাসিক 18,000 টাকা করে, তাহলে এটা আমাদের প্রাপ্ত ভাড়া মূল্য বা ভাড়া মূল্য যেটা আমরা বলি 2,80,000। এবং আরেকটা বিষয় আমি প্রথমেই লিখছি মেরামত রক্ষণাবেক্ষণ খরচ, এটা সম্পর্কে আমি একটু আগে আলোচনা করছি যে 25% বা 30% ধরতে হবে, যেহেতু কোনো কিছু বলা নাই তাহলে আমি ধরে নিলাম সেটা আবাসিক উদ্দেশ্যে, এই জন্য আমি 25% ধরছি। তাহলে টাকার পরিমাণ আসছে হলো 7,500। দেন এই যে মেরামত ও আদায় খরচ
এই দুইটা কিন্তু স্যার মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের একটা অংশ। এগুলো দেয় যাতে তুমি অঙ্কের সমস্যা হইতে পারো, সম্মুখীন হতে পারো, এটা তোমাকে বুঝতে হবে। এগুলো মেরামত রক্ষণাবেক্ষণ খরচের অংশ। এগুলো আমি যখন গৃহ সম্পত্তি থেকে আয় করেছিলাম তোমরা দেখবা ওইখানে বিষয়গুলো সব ডিটেইলস লেখা আছে। দেন এটার মধ্যে অন্তর্ভুক্ত আর হবে না, কারণ যেহেতু অন্তর্ভুক্ত করছি মেরামত রক্ষণাবেক্ষণ। দেন পৌরকর, এখন পৌরকর যখন বসাবো 15,000 টাকা কিন্তু বসাবো না। কারণটা কি? কারণটা হলো অর্ধেক আমি বসবাস, অর্ধেক ভাড়া দিছি আর অর্ধেক আমি নিজে বসবাস করি। দ্যাটস ওয়াই এটা আমরা দুই দিয়ে ভাগ দিয়ে অর্ধেক অংশ বসাবো, বিমা খরচটা এরকম। তো টাকা কোনো এত আসে, দেন প্রাপ্ত ভাড়া মূল্য থেকে এই টাকাটা বাদ দিলে টাকার পরিমাণ আসে হলো 1,52,500। এখন পরবর্তী পর্যায়ে আমরা করব হলো কৃষি খাতে আয় এবং গৃহ সম্পত্তি খাতে আয়, এই বিষয়গুলো আমরা করব। তো জায়গা হবে না দিলে আমি বুঝে নিচ্ছি। তিন নাম্বার আমরা লিখব হলো কৃষি খাতে আয়, এটাকে আমরা বলি হলো ধারা 26। তো কৃষি খাতে আয়ের মধ্যে আমাদের কি দেয়া আছে? কৃষি খাতে আয়ের মধ্যে জাস্ট একটা বিষয় দেয়া আছে, ফসল বিক্রয়। তা আমরা ফসল বিক্রয় থেকে আমরা শিখছিলাম যদি কোনো ফসল বিক্রয়ের পরিমাণ দেয়া থাকে তার 60% আমাদের স্যার উৎপাদন খরচ ধরতে হবে, আর বাকিটুকু আমাদের ধরতে হবে, সরি আরেকটা কথা বলি, কৃষি খাতে আয় যখন করছিলাম কৃষি খাতে আয়ের বিষয় একটা ছিল যে এটার মধ্যে করদাতা বা কৃষক বা করদাতাই বলি, করদাতা যদি কৃষি বইয়ের উপরে কৃষি আয়ের উপরে বই সংরক্ষণ করে তাহলে উৎপাদন খরচ হিসেবে আমাদের 60% দেখাতে হয়। আর যদি কৃষি বই সংরক্ষণ না করে তাহলে আমাদের উৎপাদন খরচগুলো দেখাই দিতে হয়। তো এরকম আমরা একটা বিষয় আলোচনা করছিলাম। সরি, যদি উৎপাদন খরচ দেখায়, যদি কিছু বই সংরক্ষণ করে তাহলে উৎপাদন খরচগুলো দেখাবো, আর সংরক্ষণ না করলে আমরা 60% দেখাবো। তো এইখানে কিছু বলা নাই, এই কারণে আমরা ধরে নিলাম তিনি বইটা সংরক্ষণ করছেন। আবার যদি কেউ মনে করে যে আমি ধরলাম না, সেটাও আমরা ইচ্ছা করলে করতে পারি, এটা কোনো ব্যাপার না, নিজের ইচ্ছা মতো করা যায়। সেক্ষেত্রে অবশ্যই এখানে একটা টিকা ইউজ করতে হবে। তা আমরা ধরে নিলাম যে ফসল বিক্রয় আছে হলো টোটাল টাকার পরিমাণ 40,000 টাকা। এখান থেকে আমরা উৎপাদন খরচ ধরবো হলো 60%। তাহলে 60% ধরলে টাকার পরিমাণ আসলে হলো 24,000। দেন এখানে টাকার পরিমাণ ধরতে হলো টোটাল 16,000 টাকা। ফসল বিক্রয় শেষ। এবার আমরা ধরবো হলো 4 নাম্বার ব্যবসা পেশা খাতে আয়। ব্যবসা ও পেশা খাতে আয়, এটা হলো ধারা 28। এখানে ব্যবসা পেশা খাতে আয় একটা কথা লেখা আছে, সেটা হলো এই যে এক মালিকানা কারবার হতে আয়, এটাই হলো স্যার আমাদের ব্যবসা ও পেশা খাতে আয়। এটা একটু খেয়াল করতে হবে, এটা অঙ্কের অন্যান্য খাতের মধ্যে দেখানো হয়েছে। টাকা হলো টোটাল কত? এক মালিকানা কারবার হতে আয় টোটাল টাকার পরিমাণ হলো 55,000 টাকা। একটাই আছে, সেটা ভাগ করা বসাই দিলাম। তারপরে আমরা লিখব 5 নাম্বার অন্যান্য উৎস খাতে আয়। অন্যান্য উৎস খাতে আয়,
এটা কিছুদিন আগে শেষ করলাম। এটা ধারা হলো 33 ধারা। দেন এটা আমরা করব হলো প্রথমে আছে ব্যাংক জমা সুদ। আমরা যখন অন্যান্য অঞ্চলে আয় করছিলাম তখন অনেক বিষয় ছিল মোটাঙ্কিত করা, সেই মোটাঙ্কিত বিষয়গুলো এখানে দেখব। 6000 ভাগ 90 ইন্টু 100 এই কাজগুলো আমরা করছিলাম। এটা টাকার পরিমাণ আসে টোটাল হলো 6667। দেন দ্বিতীয় নাম্বার ছিল লভ্যাংশ হতে আয়। এটা টাকার পরিমাণ ছিল টোটাল 24000। তো একই নিয়ম 9 বা 10 বা 90 বা 100 যেটাই আমরা লিখি, এটা টাকার পরিমাণ আসে 6000 26,667। আর আমরা যদি লভ্যাংশ হতে আয়ে অপরধার্য আছে, অপরধার্য হলো সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত অপরধার্য, এটা আমরা শিখে আসছিলাম। তাহলে এটা টাকার পরিমাণ আসে 1667। দেন এটার আরেকটা বিষয় আছে 82C ধারা অনুসারে। 82C ধারা অনুসারে যদি কোনো প্রাইজ বন্ড পুরস্কার পাই সেটাও আমাদের আসবে। তাহলে এখানে প্রাইজ বন্ড আছে, প্রাইজ বন্ড পুরস্কার আছে। এটা টাকার পরিমাণ দেয়া আছে হলো 50,000। দেন এই সবগুলো টাকার পরিমাণ যোগ করলে আসা হলো 58,334। দেন এই টাকার পরিমাণ উপরে যেগুলো ছিল অর্থাৎ বেতন খাতে আয়, দেন গৃহ সম্পত্তি খাতে আয়, কৃষি খাতে আয়, এই সবগুলো টাকার পরিমাণ যোগ করলে টাকার পরিমাণ আসে 5,37,334। এখন এইখান থেকে একটা জিনিস বাদ যায়, বাদ আমরা লিখি বাদ কর অব্যাহতি আয়। কর অব্যাহতি আয় এটা আমরা লিখি, সেটা আমাদের একটাই আছে, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান। যদি এটা থাকে সেটা আমাদের লিস্ট করতে হবে। তাহলে আমরা লিখি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান। টাকার পরিমাণ আছে 4,000 টাকা। দিন লেস করলে টাকার পরিমাণ টোটাল আসে 5,33,000। চৌত্রিশ টাকা, 5,33,034। এটাই হলো মোট আয়। তো দেখা যাচ্ছে যে আমরা কয়টা বিষয় করলাম, বেতন খাতে আয়ের কাজটা, গৃহ সম্পত্তি খাতে আয়ের কাজটা, তারপরে হলো কৃষি খাতে আয়, ব্যবসা খাতে আয়, অন্যান্য উৎস খাতে আয়, এই সবগুলো টাকার পরিমাণ যোগ করে টোটাল যে টাকা আসছে সেইখান থেকে কর অব্যাহতি আয় একটা থাকে, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান, সেই টাকাটা বাদ দেওয়ার পরে মোট আয়ের পরিমাণ আসছে হলো 5,33,034। তো এইভাবে বইয়ের মধ্যে অনেক অঙ্ক একক ব্যক্তির কর নির্ণয় আছে। তোমরা যদি এইভাবে বুঝে বুঝে অঙ্কগুলো করো তাহলে আশা করা যায় তোমরা খুব সুন্দরভাবে পরীক্ষা হলে অ্যান্সার করতে পারবে। এবং পরীক্ষা হলে কিন্তু একক ব্যক্তি কর নির্ণয় কিন্তু আসে বর্তমানে। আগে আলাদা আলাদা আসতো বেতন খাতে, গৃহ সম্পত্তি, এখন দেখা যাচ্ছে সবগুলো মিলিয়ে আসে। হয়তো আমি একটু বড় অঙ্ক ধরছি 10 মার্কের জন্য, হয়তো তার থেকে একটু ছোট অঙ্ক আসতে পারে বা এটাই আসতে পারে, এটা তো বড় না। তো বিষয়টা হলো এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষা হলে আসবে। তোমরা যদি এই সবগুলো করার অভ্যাস না করো, প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু পরীক্ষা হলে অ্যান্সার করতে পারবে না। সবকিছু একটা অভ্যাসের ব্যাপার বা একটা প্র্যাকটিসের ব্যাপার। তো অবশ্যই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে হবে এবং তোমরা এই অঙ্কটা অবশ্যই বাসায় করবা। এবং পরবর্তী পর্যায়ে যেটা বলতে চাচ্ছিলাম, এটার কিন্তু আমাদের দুইটা জিনিস বাদ হয়ে গেছে, কর ন্যায্যযোগ্য আয় এবং কর দায় নির্ণয়। সেটা আমরা অবশ্যই পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য দোয়া করবা। সবাই সবার জন্য ভালো থাকবা, সবার সাথে অবশ্যই ভালো আচরণ করব এবং ছোটদের আদর করব, বড়দের শ্রদ্ধা করব। সবাইকে আসসালামু আলাইকুম।